আসসালামু আলাইকুম। আমার এই ইউনিটের ভর্তি যোদ্ধারা, কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের জন্য আমি বলেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন প্যাটার্ন কেমন হয় এবং কতটুকু করে লিখলে তোমরা ভালো মার্ক পেতে পারো সেটার উপর তোমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে। তো এর আগে আমি বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার তোমাদেরকে দিয়েছি। আমার ইউটিউব চ্যানেলে তোমরা খুঁজে পাবে। তো আশা করি ওখান থেকে তোমরা একটা ধারণা নিতে পেরেছো যে বায়োলজি কিভাবে প্রশ্ন হতে পারে এবং আহ, কিভাবে লিখলে তোমরা ভালো মার্ক উঠাতে পারবে। তার ধারাবাহিকতায় আমি আজকে কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো তার আগে বলে নিই যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অলরেডি, তোমাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এখনো করোনি, যারা নতুন রয়েছে ভাইয়া আপু, তোমরা তোমাদের কাছ থেকে আসলে চাওয়ার এর থেকে বেশি কিছু নেই। তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর যদি বিন্দুমাত্র উপকৃত হও, তাহলে অবশ্যই তোমার একটা বা তোমার যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদেরকেও এই উপকার নেওয়ার বা উপকৃত হওয়ার সুযোগ করে দিবে ইনশাআল্লাহ। তো চলো আমি দেখি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ফার্স্ট পেপার লিখিত প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে, এবং সেই কিছু প্রশ্ন আমি অ্যাড করেছি যেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার আগের ভর্তি পরীক্ষাগুলোতে নিয়েছিল। এটা আমি খুব কষ্ট করে অ্যাড করেছি, খুঁজে বের করে। তো এখান থেকে তোমরা আরেকটু ক্লিয়ার ধারণা নিতে পারবে তারা কি টাইপের প্রশ্ন দেয়, তাদের একটা সাইকোলজি তুমি বুঝতে পারবে। তো দেখো, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের লিখিত প্রশ্ন প্যাটার্ন। হ্যাঁ, তো প্রথম যে প্রশ্নটি এখানে অ্যাড করেছি, এখানে রয়েছে যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে বামার সিরিজ সৃষ্টির শর্ত এবং এর কম্পাঙ্ক উল্লেখ করো। এটা তো তোমরা অলরেডি জানো যে ফার্স্ট পেপারে দ্বিতীয় অধ্যায়ে এটা মোটামুটি রয়েছে, তাই না? যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালী কিভাবে বামার সিরিজ সৃষ্টি করে এর শর্ত এবং এর কম্পাঙ্ক সহজেই তোমরা এটা লিখতে পারবে। দ্বিতীয়ত যেটা এসছে যে সমসত্ব প্রভাবক কি, এর কৌশল ব্যাখ্যা করো। এটা হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে আসছে, তাই না? এখানে বলেছে যে সমসত্ব প্রভাব কি, এর কৌশল ব্যাখ্যা করো। এই যে তোমার আমরা তো অলরেডি জানি যে সমস্ত প্রভাবন ক্রিয়া কৌশল আমরা পড়েছি নিশ্চয়ই। এটা তোমাদের কি এইবার সিলেবাসে আছে? আহ, এবার সিলেবাসে আমার মনে হয় না আছে, তাই না? তারপরেও দেখো যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সিলেবাসের বাইরেও প্রশ্ন হয়েছে, শর্ট সিলেবাসের বাইরে গিয়েও প্রশ্ন হয়েছে। এবারও কিন্তু জগন্নাথেও হতে পারে, কারণ জগন্নাথ যেহেতু বলেনি যে তারা শর্ট সিলেবাসে নেবে নাকি ফুল সিলেবাসে নেবে। তাই আমার মনে হয় যে এই কিছু গুরুত্বপূর্ণ বিষয় মানে শর্ট সিলেবাসের বাইরেও যে তোমার ফুল সিলেবাসের যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় ওগুলো তুমি মোটামুটি একটু পড়ে নিবে। পড়ে নিলে আমার মনে হয় তোমার ফুল একটা প্রিপারেশন হয়ে গেল। তো আমরা দেখি একটু যে সমসত্ব প্রভাবন কি। হ্যাঁ, যে যে প্রভাবনের ক্ষেত্রে প্রভাবক সহ বিক্রিয়ার সব পদার্থ একই ফেজ, মানে সমসত্ব মানে কি সমানভাবে তারা থাকবে, একই ফেজ বা ভূত অবস্থায় বর্তমান থাকে, তাকে আমরা কি সমসত্ব প্রভাবন বলে থাকি, তাই না? এক্ষেত্রে প্রভাবক বিক্রিয়ক উৎপাদ সবই গ্যাস বা তরল বা দ্রবণে থাকে। মানে এক কথায় তোমার সব কিছু একই ফেজ থাকবে, লিকুইড থাকলে লিকুইড, সলিড থাকলে সলিড, এবং গ্যাসিয়াস থাকলে গ্যাসিয়াস। ওকে, এটা হচ্ছে সমসত্ব প্রভাবন। এর সমসত্ব প্রভাবনের ক্রিয়া কৌশল। ক্রিয়া কৌশল তো বই সবার বই পাবে ইনশাল্লাহ। তো আমার মনে হয় না এটা আলাদাভাবে ডিসক্রাইব করার দরকার রয়েছে। তো তোমরা তোমাদের বই থেকে একটু কাইন্ডলি দেখে নিও। ওকে, তো 3 নাম্বার যে প্রশ্নটি, এখানে 3 নম্বর প্রশ্ন বলা আছে দুধ কোন ধরনের মিশ্রণ, পাস্তরায়ন কি, দুধ পাস্তরায়নের ধাপসমূহ উল্লেখ করো। দেখো, এটা কিন্তু তোমার 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, এটা তোমার সিলেবাসে যদি নাও থাকে আমার মনে হয়, তাও তোমরা একটু দেখে নিও, কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন হলে এই টাইপের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নই করবে, তাই না? তো উত্তরে দেখো আমি এখানে একটু অ্যাড করেছি। তো তোমাদের একটু পড়ে দেই যাতে তোমাদের রিভিশন হয়ে যায় এবং তোমরা পরবর্তী ভিডিওতে দেখলে যেন হচ্ছে পরবর্তীতে বই থেকে একবার দেখলেই আহ, সহজেই বুঝতে পারো। আবার কিছু কিছু বই হয়তো একদম এটা ছোট করে নাও লেখা থাকতে পারে, তাই আচ্ছা আমি এটা অ্যাড করেছি এখানে। দেখো যে দুধ হচ্ছে কি আসলে একটা ইমালশন জাতীয় মিশ্রণ। ইমালশন কি ভাইয়া, তোমরা কি জানো ইমালশন কি? ইমালশন হচ্ছে যে দুইটি ইমিসিবল সলভেন্ট এর মিশ্রণ। ঠিক আছে, মিক্সচার অফ মানে টু ইমিসিবল সলভেন্ট। ইমিসিবল মানে কি, যে অমিশ্রণীয়, যেখানে দুইটা তোমার সলভেন্ট থাকবে। হ্যাঁ, বা হচ্ছে দুইটা মিশ্রণ, এখানে দুইটা পদার্থ যেটা দুইটা একসাথে মিলিত হয় না বা একসাথে তারা
সহজে কি মিশ্রিত হয় না, যেমন তেল আর পানি। তেল আর পানি কিন্তু একসাথে হবে না, ঠিক আছে? এই জাতীয় যে মিশ্রণগুলো রয়েছে এগুলোকে আমরা বলবো কি, ইমালশন। মানে দুইটা জিনিস একসাথে মিশালে সেটা একদম মিশিয়ে যাবে না, সেটাকে বলবো আমরা ইমালশন। তো ইমালশনে হচ্ছে বলেছে যে বিস্তারিত কণা এবং বিস্তারণ মাধ্যম উভয় তরল থাকে। পাস্তুরায়ন কি দেখো, পাস্তুরায়ন হচ্ছে দুধের গুণাগুণ অপরিবর্তিত রেখে স্বল্প সময়ের জন্য দুধকে উত্তপ্ত করে দুধের মধ্যস্থ কেবল ফসফেটস এনজাইমকে বিনষ্ট করে এবং দুধে থাকা বিভিন্ন রোগ জীবাণু নিষ্ক্রিয় করার প্রক্রিয়াকে বলা হয় পাস্তুরায়ন। ঠিক আছে? তো দুধের পাস্তুরায়ন কি এখানে চেয়েছে এবং পাস্তুরায়নের ধাপসমূহ সহ উল্লেখ করতে বলেছে। তাহলে ধাপটা তুমি তোমার কিন্তু ধাপ ওয়াইজ আলাদা আলাদাভাবে ডেসক্রাইব করার মতো সময় থাকবে না, আর প্রয়োজনও নেই। তোমরা কিন্তু এখানেই ভুলটা করবে অনেকেই, যে পাস্তুরায়নের ধাপসমূহ যারা জানবে বা যে কোনো একটা প্রশ্নের ধাপ চেয়েছে তার মানে হচ্ছে তোমার প্রত্যেকটা ধাপ ধাপ ডিসক্রাইব করতে হবে, এমন না ভাইয়া। কারণ এখানে মার্কই থাকবে 4। এই 4 মার্কের জন্য তুমি আর কত মানে কষ্ট করবে? 4 মার্ক পাওয়ার জন্য তোমার এত বেশি কষ্টও করার দরকার নাই, আর সময় নষ্ট করার দরকার নাই। তোমার খেয়াল রাখতে হবে যে তুমি যে সময়টি দিয়েছে সেই সময়ের মধ্যেই শেষ করতে হবে, সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি ধাপগুলো যে অ্যাড করেছি, সহজেই জাস্ট ফ্লো চার্ট আকারে তোমরা এইভাবেই দিতে পারো, যে খামার থেকে দুধ সংগ্রহ, ছাকন, পিএইচ এর মান নিয়ন্ত্রণ, হ্যাঁ, এভাবে করে দিয়ে দিতে পারো। ওকে, তাহলে 4 নাম্বার যে প্রশ্নটি আমরা দেখব, 4 নাম্বার প্রশ্নটি এসছে যে পিএইচ বলতে কি বুঝো, পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত কেন, এবং বাফার দ্রবণ কিভাবে পিএইচ নির্ণয় করে। দেখো একটা প্রশ্নের সাথে আরো কয়েকটি প্রশ্ন দিয়ে দিয়েছে, তার মানে তোমার অবশ্যই প্রশ্নগুলো ছোট ছোট করে লিখলেই হবে, বড় করার কোনোই প্রয়োজন নেই। ঠিক আছে? দেখো এখানে পিএইচ তোমরা জানোই অলরেডি, যে পিএইচ হচ্ছে কি হাইড্রোজেন আয়ন বা হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়নের মোলার ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমের মানকে হচ্ছে কি আমরা জানি পিএইচ বলে, তাই না? তো বলেছে যে পিএইচ স্কেল 0 থেকে 14 পর্যন্ত কেন হয়, এটার একটা ব্যাখ্যা চেয়েছে। তো তুমি এর ব্যাখ্যায় তুমি বলতে পারো যে যেহেতু হচ্ছে কি এখানে একটা উদাহরণ সহ এখানে দিয়ে দিয়েছি, যেহেতু 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ 0 এবং পিএইচ 14, হ্যাঁ, এইভাবে দিয়ে বলেছি। আবার হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে তীব্র ক্ষার একটা, তীব্র অ্যাসিড একটা, এটা হচ্ছে নিয়ে তুমি বলতে পারো যে এটা 14তে থাকে হচ্ছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা ক্ষার, পিএইচ আর 1 মোলারের, আর হচ্ছে পিওএইচ 0। এইভাবে তুমি দেখিয়ে দিয়ে বলতে পারো যে যে কোনো জলীয় দ্রবণে পিএইচ এবং পিওএইচ এর মান 0 থেকে 14 এর মধ্যে থাকবে। এটা একটা তুমি মানে প্রমাণস্বরূপ তুমি উদাহরণ সহ দিলে ভালো একটা মার্ক পাবে। ঠিক আছে? পরের যে প্রশ্নটি করেছে যে বাফার দ্রবণ কিভাবে পিএইচ নিয়ন্ত্রণ করে, এটা তো তোমরা জানো, এটা নিয়ে আমি বেশি কথাই বলবো না, কারণ হচ্ছে এখানে অলরেডি তোমরা এই যে আয়ন সংযোগ বা আয়ন হচ্ছে কিভাবে কি হয়, হ্যাঁ, বিয়োজিত হয়, মানে তোমার এটা দুর্বল অ্যাসিড যেটা, হ্যাঁ, দুর্বল অ্যাসিডগুলো ধীরে 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 তাদের কি হয়, এই যে হাইড্রোজেন আয়নগুলো পানিতে বিয়োজিত হয়। তো এই জিনিসগুলো হচ্ছে তোমরা একটু বিক্রিয়া সহ দেখিয়ে দিলে ভালো মার্ক বা ফুল মার্ক পাবে। ঠিক আছে? ওকে, 5 নাম্বার যে প্রশ্নটি করেছে যে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে, তড়িৎ চৌম্বক বর্ণালীর বিভিন্ন নাম ও তাদের তরঙ্গ দৈর্ঘ্য লেখো। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে এবং তাদের বিভিন্ন বর্ণের জন্য হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য লিখতে বলেছে। তো এইখানে তুমি তরঙ্গ দৈর্ঘ্য তুমি তো জানো, এটা ফিজিক্সেও পড়েছো, এটা কি জিনিস, হ্যাঁ, তো এটা এখানে লিখবে। লেখার পরে আমরা যে জানি যে এখানে যে তড়িৎচুম্বকীয় বিকিরণ যে রশ্মিগুলো রয়েছে, রেডিও ওয়েভ থেকে শুরু করে মাইক্রোওয়েভ, অবলোহিত, দৃশ্যমান, হ্যাঁ, ইউভি, এক্স রে, গামা, এগুলো হচ্ছে তুমি তোমার এই তরঙ্গ দৈর্ঘ্যের যে রেঞ্জটা রয়েছে, রেঞ্জটা সহ এখানে লিখে দিবে, তাহলে মোটামুটি এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ঠিক আছে? এইরকম ছোট ছোট যে প্রশ্নগুলো তোমরা দেখছো এখানে, এর চেয়ে বেশি কঠিন কিছু আসবে না। তবে হ্যাঁ, তোমরা অবশ্যই যে কেমিস্ট্রিতে ফার্স্ট পেপার বলো বা সেকেন্ড পেপার বলো, এখানে তোমরা অনুধাবনের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছো এইচএসসিতে, ওগুলো একটু ভালোভাবে পড়লেই তোমার এই লিখিত প্রস্তুতি হয়ে যাবে। এটা নিয়ে তোমরা আহামরি টেনশন করবে না। ওকে ওকে, তাহলে 6 নাম্বার যে প্রশ্নটি এখানে দেখো, যে বাফার দ্রবণ বলতে কি বুঝো, ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ কিভাবে নির্ণয় করা যায়, হ্যাঁ, এটা উল্লেখ করো, নিয়ন্ত্রণ করা যায়, উল্লেখ করো। তো বাফার দ্রবণ কি, এটা তো তোমরা জানো, হ্যাঁ, অল্প পরিমাণ সকল অ্যাসিড বা ক্ষার যোগ করার পরেও দ্রবণের পিএইচে যদি কোনো বিশেষ পরিবর্তন না হয়, তাহাকে আমরা বলবো কি, বাফার
দ্রবণ। ওকে, তো বাফার দ্রবণ এর আমরা জানি যে ক্ষারীয় বাফার দ্রবণ এবং কি অম্লীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বইয়ে প্রত্যেকের বইয়ে রয়েছে এবং আমরা এইচএসসিতে পড়ে আসছি, তাই না? তো এটা তোমাদের যার যার বই থেকে দেখে নিলেই একদম হয়ে যাবে। তো এটা নিয়ে আমার মনে হয় না আলাদাভাবে তোমাদের বোঝানোর দরকার রয়েছে, ঠিক আছে? ওকে, 7 নাম্বার যে প্রশ্নটি এসেছে যে আয়ার বা অবহিত বর্ণালী বলতে কি বুঝো? চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার উল্লেখ করো। এটা ওই 2 নম্বর অধ্যায় থেকে এসেছে যে আয়ার বা অবলোহিত বর্ণালী আসলে কি। আমরা জানি যে এত থেকে এত রেঞ্জের মধ্যে যারা থাকে এই তরঙ্গ অঞ্চলকে বলা হয় অবলোহিত রশ্মি। তো অবলোহিত রশ্মির ক্ষেত্রে মানে আয়ার কিন্তু 2 ধরনের, তাই না? এফআইআর আর এফটিআইআর। তো এফআইআর এর আসলে কি কি ব্যবহার রয়েছে এখানে চিকিৎসা ক্ষেত্রে এটা লিখেছে। চিকিৎসা ক্ষেত্রে আয়ার রশ্মির ব্যবহার যেমন এফআইআর রশ্মি ক্যান্সার বা টিউমার আক্রান্ত কোষের বৃদ্ধি প্রতিহত করে। হ্যাঁ, এগুলো তো সবার বই রয়েছে, এগুলো আমার মনে হয় না পড়ার দরকার রয়েছে, তাই না? তো তোমরা এগুলো বই থেকে দেখে নিবা। তো আর মোটামুটি তো ধারণা তোমরা পেয়েছো যে কিভাবে কিভাবে প্রশ্ন হতে পারে, তাই না? যে কি ধরনের প্রশ্ন থাকবে আর কিভাবে প্রশ্ন হতে পারে আর তোমরা ঠিক কিভাবে লিখবা আমার মনে হয় ধারণা অলরেডি পেয়েছো। তো ভাইয়া আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। তো এটা নিয়ে আমি আর বেশি আগাবো না। নেক্সট আমি তোমাদেরকে কেমিস্ট্রির সেকেন্ড পেপার নিয়ে দেখাবো যে আসলে সেকেন্ড পেপারের প্রশ্ন কিভাবে এসেছিল এবং কিভাবে তোমরা অ্যান্সার করতে পারো, ঠিক আছে? তো এটা তোমরা একটু চ্যানেলে চোখ রাখো, বিশেষ করে যারা সাবস্ক্রাইব করোনি এখনো তারা সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল আইকনটি ক্লিক করে দাও, তাহলে তুমি ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে, তো ভালো থাকো তোমরা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।